আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো হাজির হয়ে গেলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পের নাম হাতটা রেখো বাড়িয়ে, পর্ব 1। তো চলুন শুরু করি। কবুল বলে ফেলার পরও ধারার ঠিক বিশ্বাসই হচ্ছে না যে শুধুমাত্র এইচএসসিতে জিপিএ 5 পায়নি বলে তার বাবা আজ তার সত্যি সত্যি বিয়ে দিয়ে দিল। আর তাও নাকি গ্রামের একটা চাষার ছেলে। হ্যাঁ, ঠিক এই কথাটাই তো পাশের বাসার এক কাকি বউ সাজানোর সময় ধারার কানে কানে বলল। ধারার যার সাথে বিয়ে হচ্ছে সে নাকি ক্ষেত খামারে কাজ করে। ধারা আর কিছু ভাবতে পারছে না, তার মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। পাশেই ধারাকে কেন্দ্র করে সবাই হাসি ঠাট্টায় মেতে উঠেছে। একটু পরই শেরওয়ানি গায়ের একজনকে নিয়ে আসা হলো। বিনা সংকোচে অধিকার প্রাপ্তির সুরে বসিয়ে দেওয়া হলো ধারার পাশে। নতুন জামাইয়ের আগমনে ঠিক তখনই ঘরে থাকা অল্পবয়সী মেয়ে ছেলেদের সে কি হই হুল্লোড়। পাশেই একটা শক্তপোক্ত পুরুষ স্বভাব, যে নাকি এখন থেকে ধারার স্বামী নামেই জানা যাবে। অথচ যাকে এখনো এক নজরে দেখেন পর্যন্ত ধারা, তবু ধারা চোখ তুলে তাকালো না। তো তাকালোই না। একটু পরে একটি সুকারুকার্য আয়না রাখা হলো তাদের সম্মুখে। বর কনের চেয়ে এবার পরিপূর্ণ অধিকারের সহিত নিজ নিজ জীবনসঙ্গীর মুখ দেখার পালা। পাশের পুরুষটি হয়তো আয়না মুখে চোখ রেখেছে অনেক আগেই। সময় নিচ্ছে শুধু ধারা। শেষমেশ যখন দাদি খালাদের জোড়াজুড়িতে স্বচ্ছ দর্পণে তার ভেজা পাপড়ির অনবত দৃষ্টি মেলে ধরল, তখন ঝাপসা চোখে একটি বাদামি মুখের অস্পষ্ট প্রতিবিম্ব ছাড়া আর কিছুই অবলোকন হলো না। দারার বাবা আজিজ তালুকদার গ্রামের একজন সমৃদ্ধশালী ব্যক্তি। কথাবার্তা বলেন খুব কম, কিন্তু যা একবার বলেন তা ফিরিয়ে নেওয়ার সাধ্যই কারণে। শিক্ষা এবং সমৃদ্ধিতে মধুপুর গ্রামের যে কয়েকটি পরিবার এগিয়ে, তাদের মধ্যে ধারাদের পরিবার একটি। আজিজ তালুকদার ইন্টার পাশের পর বিয়েতে ভর্তি হয়েছিল। 2 বছর হওয়ার পর কিছু পুঁজি জোগাড় করে নেমে পড়েন ব্যবসায় এবং সফলও হন। মাঝখান থেকে ছুটে যায় পড়ালেখা। শহরে তার বড় কয়েকটি দোকান আছে। ছোট ভাই শাহেদ মাস্টার্স পাস, একটুর জন্য বিসিএসে টেকেননি। তারপরও একটা বড় সরকারি চাকরির পদে কর্মরত আছেন। চাকরির সূত্রে বর্তমানে পরিবার নিয়ে আছেন চট্টগ্রামে। ছোট ভাইকে পড়াশোনায় দীক্ষিত করার আবদান সম্পূর্ণ আজিজ তালুকদারের। শাহেদের ভাই একান্তই মান্য ব্যক্তি, তিনি শিক্ষিত এবং বড় চাকরিজীবী। ছোট ভাইয়ের পরামর্শ আজিজ তালুকদারও সর্বাধিক গুরুত্ব দেন। পরিবারের জন্য কাজের চাপে নিজের শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হয়নি, তাই শিক্ষাকে তিনি কদর করেন। চেয়েছিলেন ছেলে মেয়েগুলোকেও একইভাবে গড়ে তুলবেন। শিক্ষা দীক্ষায় এরা বড় হবে এবং সেই শিক্ষাটা অবশ্য হতে হবে সেরা। A+ পাওয়া ছাড়া শিক্ষার কোনো দাম থাকে নাকি? এই চিন্তাটাই ধারার মাথায় নেমে আসে বিশাল চাপ হয়ে। ছোট থেকে শুনে এসেছে পরীক্ষার ফলাফল মানে অবশ্যই A+, আর সেটাও হতে হবে সায়েন্স থেকে। বাবার কথা মতোই সায়েন্স নিয়েছিল ধারা, কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো একটু কমই বোধগম্য হয় তার উপর বাবার আদেশ ইন্টারে A+ পেতেই হবে। তিনি গ্রামের সবার কাছে বড় মুখে বলেছেন তার মেয়ে পরীক্ষা অবশ্যই A+ পাবে। বিশেষ করে তার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী জয়নাল খাকে শুনিয়ে, যার ছেলেও কিনা এবার ধারার সাথে পরীক্ষা দেবে। মেয়ে যেন A+ পায়, এজন্য অসুস্থতার বাহানা দিয়ে ইন্টারের 1 বছর মেয়েকে গ্যাপও দেওয়ান তিনি। গ্রামে তার মুখটা যে করেই হোক রাখতে হবে। এই সব কিছুই প্রেশার হয়ে ওঠে ধারার কাছে। মনে সৃষ্টি করে প্রচণ্ড ভয়। এত কিছুর পরও যদি A+ না পায়, প্রচণ্ড ভয়, নার্ভাস আর প্রেশারে পরীক্ষায় খারাপ করে বসে ধারা। একটুর জন্য আসে না কাঙ্ক্ষিত ফলাফল জিপিএ 5।
অপরদিকে জয়নাল খায়ের ছেলে এ+ পাওয়ার খবর ছড়িয়ে যায় পুরো গ্রাম্যময়। রাগে, ক্ষোভে, অপমানে আজিজ তালুকদার সেদিনই বাড়ির মতো ঘোষণা দেন, এই মেয়ের পড়ালেখা দিয়ে কিচ্ছু হবে না, একে অতি শীঘ্রই বিয়ে দেওয়া হোক। যে সম্বন্ধ এরপর আসবে তার সাথেই বিয়ে দেওয়া হবে। গ্রামে মেয়েদের 16 বছর মানেই প্রাপ্তবয়স্ক। সেদিক বিবেচনায় ধারা বিয়ের জন্য উপযুক্ত হয়েছে আরও আগেই। কিছুদিন পরপরই তাই তাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে লোকের আসা যাওয়া চলত। তাই রেজাল্ট পাওয়ার 2 দিন পরেই যখন তাদের পাশের গ্রামে রূপনগর থেকে একটা সম্বন্ধ আসে, তখন দাঁড়ার বাবা তাদের জেদ বশবর্তী হয়ে সেটাতে হ্যাঁ বলে দিয়ে আরও 2 দিন দেখা সাক্ষাৎ কথাবার্তা চালিয়ে 7 দিনের মাথাতেই মেয়ের বিয়ে দিয়ে দেন। এতদিন তো তিনি সব সম্বন্ধ না বলে রাখতেন, কারণ মেয়ে নিয়ে তার আশা ছিল। এখন তো অপদার্থ মেয়ে তার সব আশাই ভেস্তে দিল। এসব ভাবতে ভাবতেই বাসর ঘরে বসে বসে চোখের জলে নিঃশ্বাস ভারী হয়ে উঠছে ধারার। অশ্রু যেন থামার নামই নিচ্ছে না। কান্নার দমকে তার ক্লান্ত শরীর কেঁপে কেঁপে উঠছে। চোখ মুখ হয়ে উঠেছে রক্তিম। গভীর বেদনায় জর্জরিত ধারা শুধু একটি কথাই ভাবছে, কি থেকে কি হয়ে গেল। এ+ না পাওয়ার এত বড় শাস্তি যে তার বাবা তাকে দেবে তা হয়তো কখনো ভাবতেও পারেনি সরল মনের ধারা। বাবাকে সে জমের মতো ভয় পায়, তাই তো এর বিপরীতে টু শব্দটিও করতে পারেনি সে। ধারারই বা আর কি করার ছিল, সে তো তার সাধ্য মতোই চেষ্টা করেছিল, কিন্তু পরীক্ষার হলে অতিরিক্ত নার্ভাসনেসের দরুন সে ভালো করার মতো প্রশ্নের উত্তরেও ভালো করতে পারেনি, যার পরিবর্তে আজ তার জীবনেই পরিবর্তন নেমে আসলো। দরজা খুলে রুমের ভেতরে প্রবেশ করতে শুধু দেখল ফুল দিয়ে সাজানো বিছানার ঠিক মাঝ বরাবর বসে লাল টুকটুকে শাড়ি পরিহিতা তার সদ্য বিবাহিত নববধূ হেঁচকি তুলে তুলে কাঁদছে। কম্পিত শরীরের ভাঁজে তার সুন্দর মুখশ্রীটুকু ঢাকা পড়ে গেছে। রুমে কারো প্রবেশের আভাস পেতে চট করে বিছানা থেকে নেমে মেঝেতে দাঁড়িয়ে পড়ল ধারা। খাটের গা ঘেঁষে একদম পাশুটে মরে দাঁড়িয়ে রইল। ভয়ে আতঙ্কে তার মুখ জমে এতটুকু হয়ে গেছে। চোখের সামনে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরনে উজ্জ্বল গাত্রের রোগা লম্বা ছেলেটাই কি তবে তার স্বামী? ছেলেটা একটু এগিয়ে এসে ভরাট গলায় ধারাকে প্রশ্ন ছুড়ল, কি হলো, আপনি এভাবে কাঁদছেন কেন? ধারা কিছু বলতে পারল না। কান্নার চোটে তার গলা হয়ে উঠছে অবরুদ্ধ। ছেলেটি আবারও বলল, কি হলো বলুন। ধারা এবারও কিছু বলতে পারল না। তার কান্নাটা বরঞ্চ আরও একটু যেন পারল। শুধু বিরক্ত বোধ করল। ভুরু কুঁচকে চুপচাপ কিছুক্ষণ সন্দিগ্ধ চোখে ধারার দিকে তাকিয়ে থেকে স্পষ্ট সুরে বলল, আপনার কি বিয়েতে মত ছিল না? ভয়ার্ত চোখে একবার শুদ্ধর দিকে তাকিয়ে বহু কষ্টে ধারা কাঁপা কাঁপা শরীরে মাথা দুলালো। ধারার মাথা দুলানো দেখে মেজাজ বিগড়ে গেল শুদ্ধর। বলল, বিয়েতে মত ছিল না, তাহলে বিয়ে করেছেন কেন? শুদ্ধর কণ্ঠে স্পষ্ট রাগ। ধারা আরও ঘাবড়ে গেল। কোনে মতে আমতা আমতা করে বলল, বাবা বলল তাই। বাবা বলল তাই মানে? বাবাকে আগে না করেননি? কাঁদে কাঁদে ধারা আবারও দুদিকে মাথা দুলালো। এবার সত্যিই ভীষণ রাগ লাগছে শুদ্ধর। জাজালো স্বরে বলল, বাবা বলল আর এমনিতেই বিয়ে করে নিলেন, এখন আবার বিয়ে করে মরা কান্না জুড়ে বসেছেন। এখন কি আশা করছেন সিনেমার মতো আমি আপনাকে এসে বলবো? কোনো অসুবিধা নেই, আপনি একটু চিন্তা করবেন না। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকব। এই ধারা এমনিতেই ভয় পেয়েছিল। শুদ্ধর ধমকের চোটে ভয় পেয়ে ওর কান্না আরও বাড়তে লাগলো। বিরক্ত স্বরে শুদ্ধ বলল, প্লিজ
সর্বপ্রথম আপনার এই কান্নাটা বন্ধ করুন। এই কান্নাটা কি বিয়ের আগে কাঁদতে পারেননি? বিয়ের আগে বাবাকে না করলেন না কেন? শুধুর কঠিন চোখের দৃষ্টি থেকে লুকিয়ে বাঁচতেই এদিক ওদিক তাকাতেই ধারার হঠাৎ নজর পড়ল পাশের টেবিলে থাকা একটা ল্যাপটপের দিকে। কান্নার মধ্যে বড্ড অসময় এমন অসংলগ্ন চিন্তা আসাতেও ধারার দেরি হলো না। আচ্ছা, চাষারাও কি আজকাল ল্যাপটপ চালায়? কোন উত্তর না পেয়ে শুধু পুনরায় বলল, আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি। চমকে উঠে ভাবনা থেকে ফিরে এসে কাঁপা কাঁপা কণ্ঠে ধারা বলল, আমি আমার বাবাকে খুব ভয় পাই, তাই আর। উত্তর শুনে প্রচণ্ড বিরক্ত আর রাগান্বিত শুদ্ধ বলতে লাগলো, বাবার কথায় যেহেতু বিয়ে করে ফেলেছেন, তাহলে বাবার কথায় নিশ্চয়ই সংসারটাও করে ফেলবেন। তাহলে এখন আমার কাছে আশায় এভাবে কুঁকড়ে যাচ্ছেন কেন? কথাটা বলতে বলতেই ধারার দিকে দ্রুত এক কদম এগিয়ে যায় শুদ্ধ। পিছিয়ে যেতেও ধারা তার পিছুতে পারল না। তার আগেই শরীরের সমস্ত ভার নিয়ে হেলে পড়ে সামনের ছেলেটার বুকে। ধারার স্পর্শ পেতেই আঁতকে উঠে শুদ্ধ। মেয়েটার গায়ে দেখি সাংঘাতিক জ্বর। অগ্রহায়ণ মাসের শেষের দিক। সকালটা আষ্টে পৃষ্ঠে কুয়াশার চাদরে মোড়া। রাস্তাঘাট শুনশান। থেমে থেমে ডেকে উঠছে পাখিরা। এমনই এক দিনে ধরা যাচ্ছিল কোচিংয়ে। গ্রাম থেকে বেরিয়ে শহরের প্রবেশমুখে স্টেডিয়ামের পরেই তার কোচিং সেন্টার। সামনে এসএসসি পরীক্ষা, তাই সকালের হিমবাহকে ঠেলে ৭টার আগেই বেরিয়ে পড়তে হয় রাস্তায়। চারিপাশে বিরাজ করছে নীরবতা। মাঝে মধ্যে আবছা ধোঁয়াশার মধ্য থেকে টুংটাং করে বেজে উঠছে একটা দুটো সাইকেলের ঘণ্টা। কুয়াশার মধ্যে তাকালেও চোখে পড়ে অস্পষ্ট দৃশ্য। ধারার গায়ে হালকা গোলাপি রঙের থ্রি পিস, তার উপরে পেঁচিয়ে নিয়েছে নীল রঙের শাল, কাঁধে ব্যাগ। মোড়ের মাথাতে অটোরিকশা ছেড়ে দিয়েছে সে। মোড় থেকে কোচিং সেন্টারের দূরত্ব হাঁটার পথে ৪ মিনিট, কিন্তু এই ৪ মিনিটের দূরত্ব গাড়িতে গেলেই হয়ে যায় এক্সট্রা ৫ টাকা। গাড়ি চালকদের যত সব টাকা কামানোর ধান্দা। এতটুকু রাস্তার জন্য আবার বাড়তি ৫ টাকা দিতে হবে কেন? অনর্থক খরচ। তাই ধারা প্রতিদিন মোড়ের মাথাতেই নেমে পড়ে, পায়ে হেঁটে চলে যায় বাকি পথ। হাঁটতে হাঁটতে ধারা লক্ষ্য করল, অন্য দিনগুলোর চাইতে আজ যেন কুয়াশার আধিক্য একটু বেশি। তার সাথে পাল্লা দিয়ে নিস্তব্ধতাও। ৫ হাত দূরত্বের কোনো দৃশ্য স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে না। রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কোনো লোকজন আলাইবালাই নেই। পিচঢালা রাস্তার পাতা থেকে ঝরে পড়া শিশির বিন্দুর শব্দ যেন কান পাতলে শ্রাবণান্দিও হয়। ধারার মনে একটু অশান্তিপূর্ণ অনুভূতি নাড়া দিল। হাঁটার গতি আর একটু বাড়িয়ে দিল। হঠাৎ নিস্তব্ধতা ছাপিয়ে কানে কতগুলো কুকুরের শব্দ। তাদের বিকট ভয়ঙ্কর চিৎকারের মুহূর্তের মধ্যেই যেন খান খান হয়ে ভেঙে গেল নীরবতা। দল সমেত পায়ের খুরের শব্দ জানান দিল এদিকেই দৌড়ে আসছে তারা। শিরদাঁড়া বেয়ে এক ধরনের শীতল শিহরণ নেমে গেল ধারার। কুকুর প্রচণ্ড ভয় পায়। আতঙ্কিত হয়ে হঠাৎ কী করবে বুঝতে না পারে সে ফাঁকা প্রশস্ত রাস্তায় মাথা থেকে ও মাথা দৌড়ে গেল। গিয়েই বুঝলো কত বড় ভুলটাই না করে ফেলেছে। ঠিক তখনই কুয়াশা ভেদ করে ৪-৫টা কুকুরের হৃষ্টপুষ্ট শরীর দৃশ্যমান হয়। ধারার দিকে দুর্নিবার গতিতে ধেয়ে আসছে কুকুরগুলো। আতঙ্কে ধারার শরীর জমে যায়। কোন দিকে সরে যাবার শক্তি যেন পায় না। কাঁধের ব্যাগ আর চাদর খুলে পড়ে গেছে অনেক আগেই, তবু এত শীতে ঘাম ছুটে যায় তার। ঘেউ ঘেউ শব্দ করে কুকুরগুলো যখন ধারার অনেক কাছে চলে আসে, তখন চোখ বন্ধ করে কানে ২ হাত নিয়ে একটা জোরে চিৎকার দিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে অবশ হয়ে পড়ে ধারা। ঠিক তখনই একটা বলিষ্ঠ হাত এসে মাটিতে লুটিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে ধারার হাত
টেনে নিজের কাছে নিয়ে আসে। ধারা তখন জ্ঞানশূন্য। কুকুরগুলো তাকে অতিক্রম করে চলে গেছে অনেক আগে। শুধু নির্জন রাস্তায় একজন জ্ঞানহারা সুন্দর তরুণীকে নিয়ে বিপাকে পড়ে যায় ছেলেটা। হাতের উপর ভর দিয়ে ধরে রাখা মেয়েটির সুন্দর চেহারা থেকে দৃষ্টি সরিয়ে ছেলেটা একবার আশেপাশে ঘুরে তাকালো। সাহায্যের জন্য ডাকার মতো কেউ নেই। এদিকে মেয়েটাকে ছাড়তেও পারছে না। অচেনা একটা মেয়েকে আবার নিশ্চয়ই কোলে উঠানো যায় না। এখন উপায়? পানিই বা কোথায় পাবে? মেয়েটার জ্ঞান যে ফেরাতে হবে। ছেলেটা ধারাকে ধরে রাখা ডান হাত মৃদু ঝাঁকিয়ে এক দুবার ডাকলো তাকে। কত কাজ হলো না। হঠাৎ ছেলেটার চোখ পড়ল তাদের মাথার উপরে শিউলি গাছটার দিকে। ডালে ডালে শিশির ভেজা অজস্র ফুলের সমারোহ নিয়ে কি সুন্দর নিজেকে সজ্জিত করে রেখেছে গাছটা। কিছুক্ষণ ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে থেকে ডান হাতেই ধারাকে রেখে বাম হাতটা দিয়ে গাছের একটা ডাল চেপে ধরল। হাতের বল প্রয়োগের মুহূর্তেই আন্দোলন সৃষ্টি করল। পুষ্প শাখায় একটা মৃদু স্নিগ্ধ ঝংকার তুলে যত্নে জমানো শিশির বিন্দু নিয়ে ঝরে ঝরে পড়তে লাগলো শুভ্র মাতাল শিউলি ফুলের দল। এজন্য স্নিগ্ধ প্রভাতে মুগ্ধ ছন্দে ঘুমন্ত রাজকন্যার উপর চলছে বিরতিহীন অনিন্দ ফুল বর্ষণ। নিজের কোমল মসৃণ ত্বকে বিন্দু বিন্দু জল আর ফুলের শীতল স্পর্শ পেতেই খানিক বাদে কেঁপে ওঠে ধারার ঘন চোখের পলক। পিটপিট করে চোখের পাতা খুলতেই দেখতে পায় তার মুখের সামনে কালো জ্যাকেট পরিধেয় করা একটি ছেলের বিরক্তি মাখা মুখ তাকে বলছে, এই যে মিস, এবার তো উঠুন। সিনারিটা সিনেমাটিক হলেও সিচুয়েশনটা কিন্তু একদমই সিনেমাটিক না। আমার হাত খুলে পড়ে যাচ্ছে, ট্রাস্ট মি। ঝট করে ধারা চোখ মেলে তাকালো। গায়ে তার একটা পাতলা কাঁথা। ঘামে ভিজে শরীরের অবস্থা হয়ে উঠছে জবজবে। মাথাটা ভীষণ ভালো লাগছে। হঠাৎ মাথায় কয়েক মাস আগের একটা স্মৃতি আসলো কেন তার। একটা মুখ কোথাও দেখেছি দেখেছি বলে মনে হচ্ছে। এই কারণেই কি? ধারা পাশ ঘুরে সোজা হয়ে শুয়ে নিল। হঠাৎ ঠাড় করতে পারল না সে আসলে কাছেটা কোথায়। বিচলিত দৃষ্টি এদিক ওদিক ঘুরোতেই হঠাৎ তার নজরে একটা ছবির দিক গিয়ে আটকে গেল। বিছানা ছেড়ে আস্তে ধীরে নেমে আসলো সে। ধীর পায়ে টিনের বেড়ার গায়ে ঝুলানো ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো। একটা ছেলের ছবি। কালো কোট আর ক্যাপ মাথায় দিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার মুহূর্তের। ছবির নিচে টাইপিং করে গোটা গোটা অক্ষরে লেখা, মাহতাব ইসলাম শুদ্ধ। এই ছেলেটাকেই তো কোথায় দেখেছে বলে মনে হচ্ছে ধারার। হঠাৎ তার মনে পড়ল এটাই সেই শীত সকালে স্টেডিয়ামের কাছে শিউলি গাছের নিচে সেই বিরক্তি মুখ ছেলেটা। এবং ইনিই কাল রাতের সেই ব্যক্তি যার সাথে কিনা ধারার বিয়ে হয়েছে। বিয়ের কথা মনে পড়তে ব্যথিত মনে পাশের আয়নায় চোখ পড়তেই ধারা চমকে ওঠে। কাল রাতে জ্ঞান হারাবার আগ পর্যন্ত তো তার গায়ে লাল বেনারসি শাড়ি ছিল, সাথে অনেক প্রসাধনীয়। কিন্তু এখন তো দেখছি গায়ে শুধু একটা পাতলা সুতি শাড়ি। ধারার শাড়ি পাল্টে দিয়েছে কে? ওই লোকটাই। তখনই রুমে গটগটিয়ে প্রবেশ করে শুদ্ধ। ধারার কিংকর্তব্য বিমূঢ় মুখ দেখেই বোঝা যায় কি ভাবছে সে, তাই এসেই বলতে থাকে, এত অবাক হওয়ার কি আছে? আপনার স্বামী তো আপনাকে ছুঁতেই পারে নাই না? নাকি এটাও ভাবেনি? বাবা বলেছে আর অমনি বিয়ে করে নিয়েছেন। শুদ্ধ রুম থেকে বেরিয়ে যায়। ধারা হতবিহ্বল। খোদেজাজ মহা খুশি। তার একমাত্র ছেলের বিয়ে যে সে এমন ভালো ঘরে দিতে পারবে তা হয়তো কোনোদিন কল্পনাও করতে পারেননি। ছেলের জন্মের আগেই তার স্বামী মারা যায়। স্বামী ছাড়া একা হাতে ছেলেকে মানুষ করা সহজ ছিল না। কিন্তু এই কঠিন কাজটাই তিনি সম্ভব করেছিলেন, বরং ভালো মতোই করেছেন। যুবতী বয়সে বিধবা হওয়ায় সবাই দ্বিতীয় বিয়ের প্রস্তাব দেন, তখন তিনি এর পরিবর্তে প্রথম স্বামীর স্মৃতি নিয়েই বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেন।
তা যতই কঠিন হোক না কেন। এ কারণেই গ্রামের মানুষও তাকে এক প্রকার সমীহ করে। ছেলেকে মানুষ করেছেন, এখন একটা ভালো সম্বন্ধ দেখে বিয়েও দিতে পেরেছেন। তিনি এখন দুশ্চিন্তা মুক্ত। তার উপর এত বড় ঘরের মেয়ে। মেয়েটাকে একদিন রাস্তায় অটোর মধ্যে দেখেছিল খোদেজা। দেখেই তিনি মেয়েটাকে পছন্দ করে বসেন তার একমাত্র ছেলের জন্য। মেয়ে তো দেখতে মাশাআল্লাহ। এর পরপরই এই মেয়ের ঠিকানা বের করে ফেলে একটা ঘটকের সাহায্যে প্রস্তাব পাঠিয়ে দেন খোদেজা। তখনও তিনি জানতেন না মেয়েদের অবস্থা এত ভালো। যখন জানলেন তখন এক প্রকার চমকেই গিয়েছিলেন। আরও বেশি চমকালো যখন জানতে পারেন মেয়ের বাবা রাজি হয়ে গেছেন। নয়তো আশা তো এক প্রকার ছেড়েই দিয়েছিল। তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করে ফেলেন তিনি। গ্রামের কম বেশি সব মহিলারাই আজ তার ছেলের বউকে দেখতে এসেছে। বউ দেখে সবাই প্রশংসায় পঞ্চমুখ। খোদেজার বুক গর্বে উঁচু হয়। তখন পাশের বাসার হাসুর মা এসে খোদেজাকে মনে করায় নতুন বউকে দিয়ে কিছু নিয়মকানুন পালন করা বাকি আছে। খোদেজার পছন্দ হয় না এত নিয়মকানুনের ভারে আছে তার ছেলের বউটার কষ্ট না হয়। কিন্তু উপায় নেই। গ্রামের মহিলাদের সামনে একটা কথা বললে 10টা কথা বানাবে। মনের বিরক্তি মনেই রেখে খোদেজা অন্যদের ব্যবস্থা করতে বলে নিজেও ব্যস্ত হয়ে পড়ে। গ্রামের মহিলাগুলো যখন নিয়ম পালনের জোগাড় যন্ত্রে ব্যস্ত তখন এক্ষুনি একটু হাঁপ ছেড়ে দাঁড়ায় ধারা। এতক্ষণ একটানা বসে থাকতে থাকতে তার কোমরে ধরে এসেছে। পরনে তার একটা সিল্কের কমলা রঙের শাড়ি। মাথার ঘোমটাটা আরও একটু টেনে নিয়ে যখন একটু সোজা হয়ে দাঁড়ায় তখন হঠাৎ সেখানে এসে দাঁড়ায় শুদ্ধ। কোনো হেয়ালি না করেই বলে, কিছু ভেবেছেন? শুদ্ধর এমন আকস্মিক আগমনে ধারা চমকে ওঠে। এতটুকু সময়ের অভিজ্ঞতাতেই লোকটাকে কিছুটা ভয় পায় ধারা। আবারও না কিছু বলে বসে তাই দ্রুত মৃদুস্বরে উত্তর দেয়, কি কি বলবেন? ধারা অবাক হয়ে বলে, কি বলবো? শুধু ঠান্ডাভাবেই বলে, আপনি তো বিয়েতে রাজি না, তাই আমাদের একসাথে থাকারও কোনো মানে হয় না। আজকে তো নিয়ম অনুসারে আপনার সাথে আমার আপনাদের বাড়ি যাবার কথা। আমি ঠিক করেছি আমি এখন কিছু একটা বাহানা দিয়ে যাব না। আপনি একাই যাবেন। আপনাকে আনতে যেতে আমি যাব না। ততক্ষণে নিশ্চয়ই আত্মীয়স্বজনরা সব কমে যাবে। বিয়ের আগে কিছু বলতে পারিনি, এখন বলবেন। বলবেন আপনার এই বিয়েতে মত ছিল না। আমার সাথে থাকা আপনার পক্ষে সম্ভব নয়। দাঁড়া স্থবিত হয়ে দাঁড়িয়ে রইল। শুদ্ধ বলতে লাগলো, মনে রাখবেন প্লিজ, আমি কিন্তু আপনাদের বাড়িতে যাব না। আপনি আপনার বাবাকে আপনার সমস্যাটা খুলে বলবেন। মূর্তির মতো অপলক চোখে তাকিয়ে থেকে ধারা বলার মতো কিছুই খুঁজে পায় না। যতটা সহজভাবে লোকটাকে বলল পারতপক্ষে কি ধারার জন্য সবটা এতটা সহজ? একটু রাত হতে না হতেই চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে গেছে। রাস্তাঘাটে ঘুটঘুটে অন্ধকার। দুধারে ধানের ক্ষেত। তার মধ্য থেকে মাঝে মাঝে ঢেকে উঠছে একটা দুটো শেয়ালের দল। এমন একটা পরিবেশে গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছে শুদ্ধ আর ধারা। আজ বিকেলে শুদ্ধকে ও বাড়িতে দেখেই সবাই আনন্দে আটখানা হয়ে যায়। যাক, অবশেষে তাদের জামাই এসেছে। আজিজ সাহেব খানিক কুশল বিনিময় করেই সেখান থেকে চলে যান। সব থেকে বেশি খুশি হয় আসমা। জমিরন বিবিও একটু স্বস্তির নিঃশ্বাসই ফেলেন। হতভম্ব হয়ে থাকে তো শুধু ধারা। নিজের চোখে কিছুক্ষণের জন্য বিশ্বাসই হয় না। আরও বেশি চমকে ওঠে যখন শুধু ধারার সামনে এসে দাঁড়িয়ে বলে, যাবেন না ধারা? আপনাকে আমি নিতে এসেছি। চোখ বড় বড় করে তাকিয়ে কিছুক্ষণের জন্য কথাই বন্ধ হয়ে যায় ধারার। হুঁশ তো ফিরে তখন, যখন জামাইকে এখনো বসতে দিচ্ছে না বলে জমিরন বিবি ধমক লাগায়। এরপর শুরু হয় গ্রামীণ সংস্কৃতির জামাই আদর। শুদ্ধকে না খেতে আসতেই দিল না আসমা আর জমিরন। অগত্যেই অবেলায় খানা পিনার পর্ব সমাধা করতে হয় শুদ্ধকে। খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে হয়ে যায় রাত।
সম্ভবত 7টা-8টা বাজে, কিন্তু গ্রামের রাস্তায় তো একটু রাত মানেই অনেক। তাই রাস্তায় বেরিয়ে আর কোনো গাড়ির দেখা পেল না। একটা ভ্যান পেয়েছিল, সেটা শুধু মেইন রাস্তাটুকু পার করে দিয়ে গেছে। এখনো অর্ধেক পথ বাকি, হয়তো হাঁটার সাথেই আজ পার করতে হবে। দুজনেই চুপচাপ। ধারার সমস্ত ধ্যান রাস্তা থেকে হাঁটায়। সেই অন্ধকার, শুধু খানিকটা অন্যমনস্ক, কিছু একটা যেন গভীরভাবে মনে মনে ভাবছে। শুদ্ধর ভাবনায় ছেদ ঘটে হঠাৎ একটা ধপাস জাতীয় শব্দে। পেছনে ঘুরে তাকিয়ে দেখে ধারা রাস্তার পাশে বসে আছে। ভালো করে লক্ষ্য করে দেখলো আসলে বসে আছে না, পড়ে গেছে। রাস্তার পিচ উঠে গর্ত হয়েছিল, সেখানে পানি জমে কাদার মতো পিচ্ছিল হয়ে আছে। গর্তটা রাস্তার একদম কিনারে। এত সাবধানে হেঁটেও কিভাবে যেন সেখানেই পা পড়ে যায় ধারার। আর তারপর ধপাস। শুধু দ্রুত ধারার দিকে এগিয়ে গেল। ধারা মনে করল এই বুঝি লোকটা আবারও কথা শোনাবে, কিন্তু ধারার ধারণা ভুল করে শুধু ঝুঁকে নরম স্বরেই বলল, পড়ে গেলেন কিভাবে? কাঁচুমাচু মুখে ধারা একবার শুদ্ধর দিকে তাকিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে যেতেই আবার পা পিছলে পড়ে যায়। শুদ্ধ বলে, এভাবে হবে না, দেখি আপনার হাত দিন, আমার হাত ধরুন। শুদ্ধর বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে ধারা আস্তে করে নিজের হাত দেয়। ধারার হাতও কাদায় পড়েছিল বিধায় তার হাতও পিচ্ছিল হয়ে আছে। শুদ্ধ শক্ত করে ধারার হাত চেপে ধরে বলল, এবার উঠুন। এবারও উঠতে যাবার সময় পিচ্ছিল খেয়ে পড়ে যেতে নিলে ধারা, কিন্তু এবার আর শুদ্ধ পড়তে দিল না। শক্ত করে হাতটা আগলে ধরে রাখল। ধারা উঠে দাঁড়ালো। দুপা কাদায় মাখামাখি হয়ে গেছে। শাড়ি উঁচু করে একবার পায়ের দিকে তাকালো। শুধু দেখে বলল, এদিকে আসুন। রাস্তার ধারে ধান ক্ষেতের পাশ দিয়ে মাটির আল দিয়ে পানি যাওয়ার জন্য ড্রেনের মতো বানানো হয়েছে। ধারার হাত ধরে শুধু সাবধানে পা ডিঙিয়ে ডিঙিয়ে সেখানে গিয়ে তাকে স্বচ্ছ পানির ধারার কাছে ধারাকে দাঁড় করিয়ে বলল, আপনার শাড়ির পাড় উঁচু করুন। ধারা খানিকটা উঁচু করল। বুঝতে পারল না লোকটা কি করতে চাইছে। আগ বাড়িয়ে কিছু বললও না। ধারাকে মাটির আলের উপর দাঁড়াক রেখে শুদ্ধ নিজের 2 হাত একত্রিত করে পানি তুলে ধারার পায়ে দিতে লাগলো। ধারা অবাক হয়ে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। এই লোকটাকে একদমই বুঝতে পারছে না ধারা। সাধারণত ব্যাপারে রাগ হয়ে যায়, আর এখন রাগ করার ব্যাপারে রাখছে না। বলল যে ধারাদের বাড়িতে যাবে না, কিন্তু সঠিক সময় গিয়ে উপস্থিত হলো। বাঁচিয়ে দিল ধারাকে। আল্লাহ রক্ষা করেছে যে গিয়েছে, নয়তো আজ ধারার যে কি হতো। আল থেকে নেমে রাস্তায় উঠতে গিয়েই আবার ধারার জুতো ছিঁড়ে গেল। ধারা থতমত খেয়ে একবার আর চোখে শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ ঠায় দাঁড়িয়ে ধারার পায়ের দিকেই তাকিয়ে আছে। ধারা ছেঁড়া জুতো টেনে হাঁটতে নিলে থামিয়ে বলল, নিন, আমার জুতো পরুন। এই বলে খালি পা হয়ে নিজের জুতো জোড়া খুলে দিল। শুদ্ধর বড় বড় জুতোর মধ্যে নিজের ছোট পা গলিয়ে দিতে ধারা মনে মনে নিজের ভাগ্যের উপর ভীষণ বিরক্ত হলো। সব দুর্ঘটনা কি আজকেই ঘটতে হলো? কিছুটা পথ পেরিয়ে গিয়ে আবারও শুদ্ধ খেয়াল করলো ধারা পা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে। জিজ্ঞাসা করলো, আপনার পায়ে কি হয়েছে? এভাবে হাঁটছেন কেন? ধারা মনে মনে একটা ডোক গেল। পায়ে তার কাঁটা বিঁধেছে অনেক আগেই, হয়তো যখন পড়ে গিয়েছিল তখনই। এতক্ষণ কিছু বলেনি, কি আর বলবে? একটার পর একটা সমস্যা তো তার সাথে লেগেই আছে। শুধু জিজ্ঞেস করায় মাথা নিচু করে আমতা আমতা করে বলল, পায়ে কাঁটা বিঁধেছে। বলেই ভীত ভীত চোখে একবার আস্তে করে শুদ্ধর প্রতিক্রিয়া দেখার চেষ্টা করলো। শুদ্ধ দাঁড়িয়ে পড়ে ভুরু কুঁচকে সোজা তার দিকেই তাকিয়ে আছে। ধারাকে তাকাতে দেখে থতমত গলায় বলে, আমার জুতো খুলুন। ধারা ঘাবড়ে গিয়ে চটপট জুতো খুলে দিল।
তাকে নিয়ে একটু হাঁটতে গিয়েও এত এত সমস্যা হচ্ছে। এইবার বুঝি লোকটা নিজের জুতো নিয়ে তাকে মাঝ রাস্তায় ফেলে চলেই যাবে। জুতো খুলে পাশে সরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো ধারা। শুদ্ধ গটগট পায়ে নিজের জুতো পরে নিল। ধারা মাথা নিচু করেই রইল। হঠাৎ ধারাকে চমকে দিয়ে শুদ্ধ ধারাকে কোলে তুলে নিল। ভূত দেখার মতোই চমকে উঠল ধারা। এরকম কিছু একটা শুদ্ধ করবে সেটা স্বপ্নেও ভাবেনি। ধারার বড় বড় হয়ে যাওয়া অপলক চক্ষু যুগল এখন শুদ্ধর দিকেই নিবদ্ধ, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই এই একগুঁয়ে নাকুচু লোকটার। কুঞ্চিত ভ্রুদয় সামনের দিকে তাক করেই নিজ গতিতে হেঁটে যাচ্ছে সে। সত্যিই কি এই এতটা পথ এভাবে পায়ে হেঁটে ধারাকে কোলে করে নিয়ে যাবে লোকটা? বাড়ি পৌঁছতেই খদিজা ছেলের সাথে ভীষণ রাগ করে। ধারা নতুন বউ, এভাবে রাত করে বাড়ি ফেরাটা মোটেও ঠিক হয়নি তাদের। বিশেষ করে রাস্তার মাথার ওই বটগাছের নিচের জায়গাটা একদমই ভালো না। গত বছর ওখান থেকেই তাদের গ্রামের রহিমের উপর জিনের আসর হলো। শুদ্ধদের বাড়িটা পুরনো দোচালা ঘরের মতো, নিচের তলার চারিপাশে ইট দিয়ে ঘেরাও করা, দুপাশে বারান্দা, মাঝখানে রুম। সাধারণত গ্রামের বাড়িগুলো যেরকম হয়। মাঝের থেকে উপরের দিকে একটা সরু কাঠের সিঁড়ি দিয়ে গেছে। মাঝখানের বেড়াগুলো টিনের, মেঝে পাকা, আর উপরের তলাটা সম্পূর্ণই টিনের, মেঝে কাঠের। উপরের তলায় বড় অংশ জুড়ে ওই একটাই রুম, সেখানে শুদ্ধ থাকে। রুমের বাইরে কাঠ দিয়ে ঘেরাও করে ছোট্ট বারান্দার মতো বানানো হয়েছে। সেখানে গাঢ় লাল, হলুদ, সবুজ রং করায় চকচক করছে। খদিজার শ্বশুরের আমলের ঘর। এককালে তাদের অবস্থাও ভালো ছিল। তার স্বামী মারা যাবার পরই সব থেমে যায়। এখন আশা আছে তার ছেলে তাদের সংসার বড় করে তুলবে। ধারা খদিজার রুমে একাই বসা ছিল। খদিজা গেছে ছেলের পেছন পেছন। তখন সেখানে আসলো 15 বছরের একটি মেয়ে। মেয়েটার নাম চুমকি, শুদ্ধর মামাতো বোন। স্বভাব চঞ্চল। মা বাবা দুজনেই মারা যাওয়ায় এখন শুদ্ধদের সাথেই থাকে। মেয়েটি এসেই ধারাকে জাপটে ধরে নিজের পরিচয় দিয়ে বলে, কেমন আছো নতুন ভাবি? ধারা স্মিত হেসে মাথা নাড়িয়ে বলে, সে ভালো আছে। হঠাৎ তার চোখ যায় খদিজার রুমের দেয়ালে। সেখানেও শুদ্ধর রুমের মতো কালো কোট ক্যাপ পরা শুদ্ধর একটা ছবি। ধারা চুমকিকে জিজ্ঞেস করে, আচ্ছা চুমকি, ওটা কার ছবি? চুমকি বলল, মাহতাব ভাইয়ের। আসল? হুম। না মানে ছবিটা কি কোনো এডিট করা হয়েছে? না তো, এটাই তো শুদ্ধ ভাইয়ের সেদিনের ছবি, যেদিন ভাইয়া বিশ্ববিদ্যালয় থেকে সব পড়ালেখা শেষ করে ফেলেছিল। বিশ্ববিদ্যালয়ের কথা শুনে ধারা অবাক হয়। বলে, তোমার ভাইয়া পড়ালেখা করেছে? কোন বিশ্ববিদ্যালয় থেকে? এরপর চুমকির থেকে সে যা শুনতে পায় তার সারমর্ম অনেকটাই এই, শুদ্ধ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। গ্র্যাজুয়েট হওয়ার পর প্রথাগত চাকরির পেছনে না ছুটে ভিন্ন কিছু করতে চাইছে। সে কৃষি উদ্যোক্তা হতে চায়। পড়ালেখা শেষ করার পর 1.5 বছর যাবৎ সে এসব নিয়েই আছে। চুমকির কথা শুনে ধারা সত্যি অবাক না হয়ে পারল না। তাদের গ্রামের মধ্যেও কেউ কখনো বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা দিতে পারেনি। আর সেখানে শুদ্ধ। আর ধারা কিনা ভেবেছিল শুদ্ধ হয়তো কোনো অশিক্ষিত মূর্খ চাষা হবে। ধারাকে ভাবনায় মগ্ন দেখে চুমকি বলল, কি হয়েছে ভাবি, খারাপ লাগছে? তোমার শরীর এখন কেমন? জ্বর পুরোপুরি সেরেছে? ধারা অবাক হয়। তার জ্বর এসেছিল সেটা মেয়েটা জানল কি করে? সেটা মুখ খুলে প্রশ্নও করে সে চুমকিকে। চুমকি বলে, আরে ওই যে বিয়ের দিন রাতে তোমার জ্বর এসেছিল না, মাহতাব ভাই তো আমাকে মাঝ রাতে ঘুম থেকে ডেকে তুললো, বলো যে তোমার শাড়িটা পাল্টে দিতে। বাবারে বাবা, যে জ্বর তোমার এসেছিল
গায়ে হাত দিলে মনে হচ্ছিল যেন হাত পুড়ে যাবে। তারপর ভাইয়াই তো সারা রাত তোমার কপালে জলপট্টি দিয়ে মাথায় পানি ঢেলে রাতের মধ্যেই জ্বর কমিয়েছে। আমি তো ছিলাম অর্ধেক রাত পর্যন্তই। তারপর আমাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দিয়েছে আর বলেছে এই কথা যেন কাউকে আর না বলি। বুঝেছো ভাবি, ভাইয়া এমনি খুব ঠান্ডা মেজাজের, সবসময় স্পষ্ট কথা বলে, যা মনে আছে বলে দিবে। হেয়ালি কথাবার্তা ভাইয়া একদম পছন্দ করে না। আর নড়বড়ে স্বভাব তো আরও না। ভাইয়ের মতে সবাইকে নিজের ভেতর নিজেকে নিয়ে স্ট্রং হতে হবে, নড়বড়ে হওয়া চলবে না। মাহাতাব ভাইয়া না খুব ভালো। দাঁড়া শুধু অবাকের উপর অবাকই হচ্ছে, শুদ্ধ ওর শাড়ি পাল্টায়নি, তবুও সেদিন সকালবেলা এমনভাবে বলল যেন সেই পাল্টিয়েছে। আবার ধারাকে টিটকারিও করলো। এত অদ্ভুত কেন লোকটা। শুধু বাইরে থেকে ভেতরে ঢুকে নিজের রুমে দিকে যেতে নিলেই খোদেজা ডাক দিল, বলল, মাহাতাব রুমে যাস না। তুই যাওয়ার পর আবুলে তোর রুমের পাশের ওদের গাছের ডালপালাগুলো কাটছিল। একটা ডালে বাড়ি খেয়ে তোর একটা কাঠের জালনা সুইটে গেছে। গাছে মৌপোকের বাসা ছিল, রুমে অনেকগুলো ঢুকেছে। আজকে রাত নিচেই থাক, বউ আমার বিছানায় ঘুমাক, তুই বারান্দায় ওই ছোট চৌকিটায় ঘুমাস। কালকে জানালা ঠিক করে নিস। শুধু থেমে গেল। একবার ধারার দিকে তাকিয়ে ল্যাপটপ নিয়ে মাঝরুমের মোড়ায় বসে পড়ল। খোদেজা নিজেই বিড়বিড় করতে লাগলো, উফ, একটা বিয়ের পর কত টুকটাকি কাজ যে পইড়ে থাকে, খতম হওয়ার নামই নেয় না। এরপর ব্যস্ত হয়ে পড়ে ধারাকে একটা তালা দিয়ে বলে, বউ তুমি একটু ওই তালাটা মাইরে রাখো তো, ভালো করে মাইরো, অনেক প্রয়োজনীয় জিনিস আছে ওইটার মধ্যে, ওগুলো অন্য আরেক সময় ধরবো। ধারা গিয়ে দরজা আটকিয়ে তালা মেরে দেয়। ৩-৪ বারের মতো তালা টেনে চেকও করে যে ভালো মতো লেগেছে কিনা। তারপরও আবার পাশ দিয়ে যাওয়া চুমকিকে ডেকে বলে, চুমকি দেখো তো তালাটা ঠিক মতো লেগেছে কিনা। চুমকি এবার হাত দিয়ে তালা টেনে দেখে বলে, হ্যাঁ লেগেছে ভাবি। এই পুরো ব্যাপারটাই তীক্ষ্ণ চোখে দূর থেকে পরখ করে শুদ্ধ। তারপর হাতের ল্যাপটপ পটাপট টাইপ করে ধারা লিখে, নিচে আন্ডারলাইন দিয়ে লিখে, ধারা ১ ভীতু, ২ কনফিডেন্স নেই বললেই চলে, ৩ পরনির্ভরশীল। মাটির খোলা পাত্র জুড়ে পানিতে সাঁতরে বেড়াচ্ছে একটা কালচেটে মাঝারি সাইজের মাছ। নিজের ক্ষুদ্র লেজের ক্ষমতা দেখিয়ে কম্পন সৃষ্টি করে তুলেছে পানিতে। কখনো পাতিলের এই প্রান্তে দেখা যাচ্ছে তো আবার ছুট দিয়ে নিমিষেই পালিয়ে যাচ্ছে অপর প্রান্তে। এই ক্ষুদ্র পরিসর ভেদ করে বৃহত্তর গমনের জন্যই যেন তার যত কারসাজি। এর আঞ্চলিক নাম টাকি মাছ। দেখে মনে হচ্ছে সদ্য পুকুর থেকেই ধরে আনা হয়েছে। আর আনা হবেই বা না কেন? নতুন বউকে আজ এই মাছ দিয়েই যে ভবিষ্যৎ সংসার পালনের দক্ষতার প্রমাণ দিতে হবে। ধারা অনাথ মুখে কলের পুতুলের মতো চুপচাপ বসে আছে মাটির পাতিলটির সামনে। একটা মোটা গড়নের মহিলা তার খসখসে গলায় ধারাকে উদ্দেশ্য করে বলল, শোনো বউ, এখন এই মাছটা তোমারে হাত দিয়ে ধরতে হইব, তাও কিন্তু এক খাবায়। এক খাবাতেই যদি তুমি এই মাছের ধরতে পারো তাইলে বোঝো যাইব যে তুমি সংসার খুব ভালো মতো সামলাইতে পারবা। আর যদি না পারো এর মানে হইব তোমারে দিয়ে কিচ্ছুই হইব না, আমরা গাছের ঢেকি, পারে না কিছুই মেকি। উপস্থিত সবাই সেখানে অট্টহাসিতে ফেটে পড়ল। বিরক্তিতে খোদেজার কপাল কুঁচকে গেল। এইসব কোনো কথা? এইসব নিয়মকানুন পালন হতো তাদের জমানায়। ভুলেও কোনোটায় ব্যর্থ হলে এক একজনের কথা শুনতে শুনতে কান পচে যেত। এখন কি আর সেই সব দিন আছে? আজকাল মেয়েদের দিয়ে এসব কি না করালেই নয়।
কিন্তু কে বলবে এসব কথা? খোদেজা যদি এখন কিছু বলে সবাই বলবে খোদেজা আদিক্ষেতা করছে। তাই এখন মুখে কুলুপেটে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। শুধু সেখানে ছিল না, এইমাত্র একটা জরুরি কাজের জন্য বাইরে বেরোবার প্রয়োজনে সেখান দিয়ে যাচ্ছিল। জবেদা যেতে দিল না, পথ আটকালো। 2 মিনিট দাঁড়িয়ে দেখে যেতে বলল নিয়মটা। এসব কুসংস্কারের প্রতি আগ্রহ শুদ্ধর কোনো কালেই ছিল না। তবুও দাঁড়াতে হলো মায়ের জোরাজুরিতে। ধারার তখন নার্ভাসে জমে যাবার অবস্থা। কতগুলো চোখ একসাথে বিদ্ধ হয়ে আছে তার দিকে। মহিলাটার কথাগুলো গুরুতরভাবেই নিয়ে ফেলেছে ধারা। সত্যিই যদি মাছটা প্রথম চেষ্টাতেই ধরতে না পারে, তখন কপালের কার্নিশ বেয়ে তার এক ফোঁটা ঘাম ঝরে পড়ল। ভীতগ্রস্ত মুখে দ্রুত পানিতে একটা থাবা দিয়েই সে চোখ বন্ধ করে ফেলল। হাতে এক ধরনের শীতল অস্তিত্বের অনুভূতি পেতেই চোখ খুলে দেখল তার হাতের তালুর মধ্যে বদ্ধ হয়ে পড়েছে মাছটা। মাছটা সবার সামনে উঁচু করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ধারা। উপস্থিত সবাইও যেন স্বস্তি পেল। শুধু সেখানে উপস্থিত একজনের ভুরু কুঞ্চিত হলো। আসমা সকাল থেকেই ভীষণ ব্যস্ত। মেয়ের বিয়ে মানে যে কত শত কাজ তা গ্রামের মহিলাদের থেকে ভালো আর কে বোঝে। আজকে মেয়ে আর মেয়ের জামাই আসবে তাদের বাড়ি। রান্নাবান্নার হিড়িক লেগেছে তাই। নিয়ম অনুযায়ী আজকে বউ ভাত হওয়ার কথা ছিল, কিন্তু ধারার বাবাই বলেছে শুধু শুধু অনর্থক ঝামেলা করার কোনো দরকার নেই। আসল কারণ হলো তিনি চান বিয়ের এই হইচই তাড়াতাড়ি মিটে যাক। যতটুকু করার প্রয়োজন ছিল ততটুকু তিনি করেছেন। যেগুলো না করলেও হয় সেগুলো বাদ যাক। ধারাকে আনতে যেতে শুধু কিছু লোক পাঠিয়েছেন। বিয়ের পর তো প্রথম মেয়েকে বাবাকেই আনতে যেতে হয়। সেটাও জাননি আজিজ সাহেব। আসমার চিনতে হয় না যেন ধারার শ্বশুরবাড়ির লোক খারাপ ভেবে বসে। কিন্তু এসব কথা কাউকে বোঝাবে কে? আসমার কথার কোনো গুরুত্ব এই বাড়িতে নেই। এই সংসারে আসমার অবস্থান অনেকটা গাছের মতো, যে যা বলবে চুপচাপ শুধু খেটে যাবে, নিজের থেকে কোনো মতামত দেবে না। আসমার ভীষণ ক্লান্ত লাগে। সব কিছু এমনভাবে তাড়াতাড়ি হয়ে গেল। ইচ্ছে হয় একটু বসে মেয়ের সাথে কথা বলার, কিন্তু সেই উপায় এই মুহূর্ত নেই। আসমার শাশুড়ি জমিরন বিবি দাওয়ার উপরই বসে আছেন। কোনো ভুল হলে তার কথা থেকে ছাড় পাওয়া মুশকিল। জমিরন বিবির বয়স প্রায় 80-র কোঠায় পৌঁছেছে, তবুও তেজ যেন একটু কমেনি। এখনও সংসারের ব্যাপারে ছেলেদের পরে তারই একরত্তি শাসন চলে। শাশুড়ির কাছে আসমা এখনও সেই নতুন বউটির মতোই। আসমা একবার সেদিকে তাকিয়ে বটি নিয়ে কামরাঙা কাটতে বসল। অর্ধেক কাটা হাতেই সেই কামরাঙার উপরে সে হামলা চালায় ধারার ভাই রাতুল। এইবার ক্লাস 7-এ উঠেছে সে। মেয়েদের মতো টক খাওয়ার ভীষণ পাগল। দাদির এক প্রকার চোখের মণি সে। রাতুল যখন একের পর এক কামরাঙার টুকরো মুখে তুলে গোগ্রাসে গিলছে, তখন তাতে বাধা দেয় আসমা। বলে, সব এখনই খেয়ে ফেলবি? তোর বোনের জন্য কাটতাছে এগুলা। ধারা কত পছন্দ করে। ধারা আগে আসুক, ওর খাওয়ার পর থাকলে তারপর খাস। দাওয়া থেকে রান্নাঘরের দিকে তাকিয়ে শুকনো ক্ষণক্ষণে গলায় খেকিয়ে ওঠেন জমিরন বিবি। বলতে থাকে, পোলাডা কতক্ষণ পর আইয়ে একটা জিনিস খাইতে চাইছে, হেইডাতেও তোমার আপত্তি? কেমন মা তুমি? আসমা বলে, আম্মা, কামরাঙা আর গাছে নাই। গাছ থেকে মাত্র পাইড়া আনছি, এই 4টাই ছিল। তাতে কি হইছে? মাইয়ে কি তোমার 10 বছর পরে আইতেছে? এতদিন খায় নাই? শ্বশুরবাড়ি গেল তো মাত্র কদিন হইছে। পোলাডারেও খাওয়াও। এই পোলাই পরে কামাই কইরে খাওয়াইব। আমাগো বংশের বাতি।
মাইয়ে কোনো কামে দিব না, হেরা হলো পরের আমানত, বুঝছো? আসমা কি বুঝলো কে জানে, কারণ বোঝার আগেই ভেতর থেকে খবর এলো ধারা এসে পড়েছে। আসমা আর রাতুল দুজনেই খুশি মনে বাড়ির ভেতর ছুটে গেল। জমিরান বিবু প্রসন্ন মুখে ভেতরে ঘরে উকি দিলেন। প্রকৃতপক্ষে ধারার বিয়ে হওয়ার সব থেকে বেশি খুশি তিনি হয়েছেন। তার মতে মাইয়ে মানুষ শেয়ানা হইলে কলঙ্ক ছড়ায়, পেছন পেছন ঘুরতে থাকে। আর একবার যদি কোনো কলঙ্ক লাইগা যায় তাইলে সেই মাইয়ের বিয়ে দিতে বাপের দফা রফা অবস্থা হয়। এর জন্য মাইয়ে মানুষের বিয়ে তাড়াতাড়ি হইয়ে যাওয়াই ভালো। জমিরন বিবি তো আরও কত আগে থেকেই চাচ্ছিলেন ধারার বিয়ে দিয়ে। তার ছেলেগুলো বেশি বোঝে বলেই এতদিন তার কথা শোনেনি। আজ অবশেষে তার প্রার্থনা কবুল হলো। সন্তুষ্টি চিত্তে একবার আকাশের দিকে তাকিয়ে তিনি লাঠি হাতে খক খক করতে করতে ভেতরের দিকে চলেন। সদ্যদের বাড়ির পাশেই একটা ছোট্ট পুকুর। পুকুরের স্বচ্ছ জল দেখলেই চক্ষু শীতল হয়। পাড় ঘেঁষে চারপাশে দাঁড়িয়ে আছে সবুজ বৃক্ষের দল। পানির মাঝখানে কিছু কচুরিপানা নিজেদের মতো বেগুনি রঙের ফুল ধারণ করে হয়ে আছে স্থির ভাসমান। ঘাটের পাশে একটা হিজল গাছ, ডালের ভারে পুকুরের উপর হেলে আছে যেন। সেই গাছের গুঁড়িতে বসেই আনমনে পানির দিকে তাকিয়ে আছে শুধু। তার হাতে একটা ছোট্ট তেঁতুল গাছের ডাল। বেখেয়ালিভাবে সেই ডাল থেকে পাতা ছিঁড়ে পুকুরের পানিতে ফেলছে সে। তখন সেখানে কচুরিপানার উপর দুটো সাদা বক এসে বসল। দেখে মনে হচ্ছে জোড়া বক। এদিক ওদিক তাকিয়ে মাছের খোঁজ করছে। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল শুদ্ধ। আর 5টা ছেলেদের মতো বিয়ে নিয়ে তারও অনেক শখ আহ্লাদ ছিল। এ জীবনে কখনো অন্য মেয়েদের দিকে তাকায়নি। এত এত সুযোগ পেয়েও জড়ায়নি কোনো প্রেমের সম্পর্কে। নিজের সবটুকু ভালোবাসা শুধু স্ত্রীর জন্যই বাঁচিয়ে রাখতে চেয়েছিল। ভেবেছিল বিয়ের পর নিজের বউকে প্রচুর ভালোবাসবে, কখনো কোনো অভিযোগের সুযোগ দিবে না। কিন্তু এখন সব ভিন্ন। এ কারণেই ধারার উপর প্রচুর রাগ হয়েছিল তার। ধারার যদি বিয়েতে মত নাই ছিল, সেটা সে তার বাবাকে খুলে বলল না কেন? ধরে বেঁধে জোর করে বিয়ে দিয়ে দেওয়া এক কথা, কিন্তু ধারা তো তার বিয়ের জন্য বাবাকে কোনো বারণই করেনি। দোষটা তাহলে হলো কার? শুধু ধারার একটু সাহসের অভাবের জন্য আজ দুটো জীবন এলোমেলো হয়ে পড়ল। ছেলেকে অন্যমনস্ক হয়ে ঘাট পাড়ে বসে থাকতে দেখে এগিয়ে আসে খোদেজা। পেছনে দাঁড়িয়ে বলে, কিরে মাহতাব, এই ভর দুপুরবেলা ঘাট পাড়ে বসে আছোস কেন? শুধু বলো, এমনি আম্মা। বউর সাথে কথা হয়েছে? এই প্রশ্নের উত্তরে শুধু ঘুরিয়ে বলো, তুমি এদিকে কি করো, নামাজ পড়বে না? তা পড়ব। তুই বউর সাথে গেলি না কেন বলতো? বউরে একা একাই পাঠাই দিলি? কি ভাববে ওই বাড়ির লোকজন? বললি যে তোর নাকি দরকারি কাজ আছে। বউ গেছে 2 দিন হয়ে গেল। কই, তোর কোনো দরকারি কাজ তো দেখতাছি না, বসেই তো আসোস। আমার ওখানে কোনো প্রয়োজন নেই, তাই যাইনি। কাজ আছে, তুমি বুঝবে না। খোদেজা বাড়ির দিকে যেতে যেতে বলো, ঠিকই বলছোস। তোদের ব্যাপার স্যাপার আমি আসলেই বুঝি না, কি জানি বাপু। খোদেজা চলে যাওয়ার সাথে সাথেই পুকুরের পাড়না ঘেঁষে একটা মাছ লাফিয়ে উঠল। খোদেজাকে দেখার জন্য ডাকতে গিয়েও শুধু ডাকতে পারল না। ওর হঠাৎ ধারার মাছ ধরার কথা মনে পড়ে গেল। ধারা গ্রামের মেয়ে, মাছ ধরা নিয়ে তার একটু হবার কথা না। তবুও মাছ ধরার আগে এতটা নার্ভাস হয়ে গিয়েছিল কেন সে? আড়াআড়িভাবে বুকে 2 হাত গুজে চিন্তামগ্নে শুধু ভাবতে লাগলো, ব্যাপারটা কি?
জমিরন বিবির প্রথম থেকেই খটকা লাগছিল। সময় যতটা গড়াতে লাগলো মনের খুঁতখুঁতানি ভাবটা আরও বাড়তে লাগলো তার। দাঁড়ার মতিগতি ঠিক লাগছে না তার কাছে। প্রথমে তো জামাই সারা একা একাই এসে পড়ল শ্বশুর বাড়ি থেকে। তার উপর মুখটা এই 2 দিন যাবৎ এমনভাবে ভার করে রেখেছে যেন পৃথিবীর সব দুঃখ তার মাথার মধ্যে এসে ভর করেছে। আজকে তো জামাই নিতে আসার কথা। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, কই এখনো তো আসছে না। ব্যাপারটা কি? শেষে ব্যাপারটা শুধু জমিরনের নয়, সকলের মাথাতেই এসেছে। সাজ হয়ে আসছে, তবুও তো তাদের মেয়েকে নিতে জামাই আসছে না। একসময় আজিজ তালুকদারকে বিষয়টা নিয়ে মাথা ঘামাতে হলো। মেয়ে 2 দিন ধরে এসেছে, এখনো পর্যন্ত কোনো কথাও বলেনি তিনি মেয়ের সাথে। তার রাগ এখনো কমেনি, কিন্তু এখন কথা আর না বললেই নয়। অগত্যার কোনো উপায় না দেখে তিনি মেয়েকে ডেকে পাঠালেন। বাবা ডেকে পাঠিয়েছে শুনেই ধারার ঘাম ছুটে গেল। এই 2 দিন ধরে এই চিন্তাতেই সারা রাত ঘুম হয়নি তার। লোকটা তো বারবার করে বলেই দিয়েছে সে আসবে না। এখন এই কথাটা বাবাকে কিভাবে বলবে ধারা? তার উপর যদি কেউ শুনে যে ধারার ও বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বিয়েতে রাজি না থাকার কথা বলার জন্য সব হচ্ছে, তাহলে তো ধারা বোধহয় আজকে আস্তাই থাকবে না। ভয়ে ওর ইচ্ছে করছে কোথাও নির্জনে গিয়ে লুকিয়ে থাকতে। ছোট থেকেই পড়ালেখার উপর ছিল ধারা। পড়ালেখা ছাড়া প্রেম ভালোবাসা ছেলে কোনো কিছুতেই কখনো নজরও দেয়নি। আজ পর্যন্ত কোনো রোমান্টিক গান খেয়াল করে শুনেছে কিনা তাতেও সন্দেহ। সব সময় শুধু জানতো ওকে পড়তে হবে, অনেক পড়তে হবে। অন্য কিছু নিয়ে ভাবনার আর সময় কই। বিয়ে ব্যাপারটা সব সময় ছিল ওর সমস্ত চিন্তা ভাবনার বাইরে। সাধারণত মেয়েরা 14-15 তো পড়লেই বিয়ে নিয়ে তাদের ভাবনা কাজ করে, কত রং বেরঙের স্বপ্ন সাজায়, কিন্তু এসব নিয়ে কখনোই কিছু ভেবে দেখেনি ধারা। তাই জীবনে হঠাৎ করেই এই বিয়ে নামক পরিবর্তনে ধারা ঘাবড়ে যায়, মানতে পারেনি। নেহাত সে কারণেই হয়তো বাসর রাতে একটু বেশি ভেঙে পড়েছিল সে। এ কারণে লোকটা এভাবে বলে দিবে সে আর ধারাকে নিতে আসবে না। ধারাকে সবটা মিটমাট করে নিতে হবে। আদৌ কি এত ক্ষমতা আছে ধারার? সবার মতো সেও জানে যাই হয়ে যাক, তার আশ্রয় এখন ওই শ্বশুর বাড়ি, তাকে সেখানেই থাকতে হবে। কিন্তু ওই লোকটা তো ধারাকে নিতেই আসবে না। নত মুখে আস্তে আস্তে ধারা বাবার সামনে গিয়ে দাঁড়ায়। গোমরা মুখে আজিজ সাহেব প্রশ্ন করেন, তোমার স্বামী এখনো আসছে না কেন? কারণ কি? ধারার গলা শুকিয়ে আসে। এমনিতেও বাবার সামনে দাঁড়িয়ে ঠিকমতো কথাও বলতে পারে না সে। আর আজকে তো অনেকক্ষণ হয়ে যায়। ধারা কিছুই বলে না। এভাবে চুপ করে থাকতে দেখে জমিরন বিবি পেছন থেকে খেকিয়ে ওঠে, আমি তোরে আগেই কইছিলাম আজিজ, কিছু একটা ঘাবলা আছে। তোর মাইয়া এমন চুপ কইরা আছে কে? জিগা। জামাই আসার সময় আসলো না, আবার এখন আসতেছেও না, এর কারণটা কি? ধারা মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার বাবা এমনিতেও অনেক রাগী, তার উপর আজকে দাদিও আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। আসমা মাথার ঘোমটা টেনে মেয়ের দিকে চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। আসলেই কি কিছু হয়েছে? দাঁড়া এমন করছে কেন? মেয়ের জন্য মনে মনে আসমা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো সব যেন স্বাভাবিকই থাকে, নয়তো আজ তার মেয়ের কপালে কি আছে কেউ জানে না। জমিরন বিবি বলেই যেতে লাগলেন, আমি আগেই বুঝছি কিছু একটা হইছে। জামাই নাইলে আসবো না কেন? নিশ্চয়ই এই মাইয়া কিছু করছে, ওরই দোষ। এমন অকর্মা মাইয়া 2 দিনে সব ঠিক রাখতে আলো না। এই দ্বারা কস না কেন? ওই বাইতে আবার কি কাণ্ড কইরা আইসোস যে তোরে নিতে পর্যন্ত কেউ আসতাছে না? মায়ের কথায় আজিজ সাহেব খুব একটা কান দেয় না।
তার মায়ের স্বভাবই ছোটোখাটো বিষয় নিয়ে হইচই করা, তবে আজকের ব্যাপারটা ফেলে দেবার মতো না। তাই মাকে না থামিয়ে তিনি মেয়েকে শীতল কণ্ঠে বলেন, তোমাকে আমি কিছু জিজ্ঞেস করেছিলাম, কেন আসছে না? দারার শরীর থরথর করে কাঁপছে। ভয়ের চোটে চোখের কার্নিশে জলও জমতে শুরু করেছে। গলা দিয়ে যেন কোনো আওয়াজ বের হতে চাচ্ছে না। বারবার হাত দিয়ে ডান চোখের পাশটা ঘষছে ধারা। আজিজ তালুকদার আগের থেকেও গম্ভীরভাবে বলেন, কি হলো, বলছো না কেন? আরও একবার কপালের কার্নিশটা ঘষে ধারা কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলো, বাবা, ঐশী আসলে আসবে। দারাকে চমকে দিয়ে ঠিক তখনই পেছন থেকে স্বল্প পরিচিত একটা স্পষ্ট ভরাট কণ্ঠস্বর হঠাৎ ডেকে উঠল, ধারা। সকালের সোনালি রোদ্দুর জানালার ফাঁক গড়িয়ে ধারার মুখে পড়তেই ধারার ঘুম ভেঙে গেল। ঘন পল্লব বিশিষ্ট চোখজোড়া খুলতেই লাফিয়ে উঠল। অনেক বেলা হয়ে গেছে। এতক্ষণ কিভাবে ঘুমিয়ে রইল সে? ঝটপট বিছানা থেকে নেমে মাথার এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল। ফ্রেশ হয়ে এসে বাইরে বেরিয়ে দেখল বাড়িতে কেউ নেই। উঠোনের কোণায় চোখে পড়ল শুধোকে। একটা নাম না জানা গাছের চারা নিয়ে কি যেন করছে সে। শুধুদের বাড়ির সামনেই একটু বাঁদিকে মাটির রান্নাঘর। রান্নাঘরের সামনেই টিন দিয়ে বেড়া দেওয়া ডিপ কলের গোসলখানা। এরপর থেকে পাশের বাড়িগুলোর সীমানা শুরু। ডান দিকে বড় বড় মেহগনি গাছ দাঁড়িয়ে জঙ্গলের মতো হয়ে আছে। তারপরেই স্বচ্ছ পানির পুকুর। শুধু সেখানেই দাঁড়িয়ে আছে। ধারা একবার রান্নাঘরের ভেতর উকি দিল। শুধু নিজের কাজে মগ্ন থেকেই বলল, আম্মা গেছে পাশের বাড়ি, চমকি গেছে স্কুলে, পাবেন না কাউকে এখন। ধারা একটু থতমত খেয়ে গেল। এই লোকটার কি কোনোভাবে মানুষের মন পড়ে ফেলার ক্ষমতা আছে? ধারা যখনই যা ভাবে সবটা কিভাবে ঠিকঠাক বলে দেয়। ধারা ঠাস দাঁড়িয়ে রইল। শুধু ধারাকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল। ফিরে এলো একটা শপিং ব্যাগ নিয়ে। ধারার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এর মধ্যে দুটো 3 পিস আছে। শাড়ি পরায় যেহেতু অভ্যস্ত নন, পরতে হবে না। ধারা এবারও অবাক হলো। সারাক্ষণ শাড়ি পরে থাকতে তার সত্যিই অসুবিধা লাগছিল। বিয়ের আগে তো তেমন পরা হয়নি, কিন্তু এই কথাটা তো সে কাউকেই বলেনি। তাহলে জানলো কি করে? শুধু বলে উঠল, শাড়ি পরে যেভাবে হাঁটেন দেখলেই বোঝা যায়। এটা মুখ ফুটে বলতে হয় না। ধারা এবার সাংঘাতিক চমকে উঠে ব্যাগটা ধরে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। এই লোকটার থেকে সাবধানে থাকতে হবে। এ তো দেখছি সে যা ভাবে তাই ধরে ফেলে। শুধু চলে যেতে নিয়েও আবার দাঁড়িয়ে ধারাকে বলো, গোসলখানা এদিকে, সাবধানে যাবেন, দেখবেন আবার অজ্ঞান হয়ে যান না যেন। আপনি তো আবার কথায় কথায় জ্ঞান হারিয়ে ফেলেন। কুকুর দেখে জ্ঞান হারিয়ে ফেলেন, কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর আবার আমাকে আপনার শাড়ি পাল্টে দিতে হবে আর আপনি জ্ঞান ফিরে আকাশ থেকে টপকে পড়ার মতো এক্সপ্রেশন দিবেন। শুধু চলে যেতে নিল। ধারা ছট করে ঘুরে শুধুর দিকে তাকালো। এই লোকটা এমন কেন? ধারা এখন ভালো মতোই জানে সেদিন রাতে শুধু তার শাড়ি পাল্টায়নি, তবুও এখনও এমনভাবে বলছে যেন সেই করেছে। ধারা দ্রুত বলে উঠল, আমি জানি আপনি সেদিন আমার শাড়ি পাল্টাননি, চুমকি বলেছে। শুধু দাঁড়িয়ে পড়ল। পেছনে ধারার দিকে ঘুরে ঠোঁটে রেখে প্রসারিত করে মৃদু হাসির ঝলক তুলে বলল, বা, আপনাকে কেউ বলল আর আপনি সত্যিই নিজের থেকে বিশ্বাস করে ফেলেছেন? অবিশ্বাস্য না মানে এইবার আপনাকে কেউ বলে দেয়নি যে এটা বিশ্বাস যায় কি করা যায় না? একা একা বিশ্বাস করে ফেললেন। ইমপ্রেসিভ। শুধু চলে গেল আর সেদিকে তাকিয়ে ধারা সরু চোখে তাকিয়ে রইল।
দু-তিন বাক্যর একটা কথাতেও ধারাকে কয়বার ঠান্ডাভাবে খোঁচা মেরে দিল লোকটা। খোঁচা মারার একটা সুযোগও ছাড়তে চায় না। খোঁচা মারার রাজা যেন। এর নাম শুদ্ধ না রেখে খোঁচার রাজা রাখা উচিত ছিল। ধারা বিড়বিড় করে বলে উঠল, খোঁচারাজ? একটু পর ধারা শুদ্ধর দেওয়া একটা থ্রি পিস পরিধেয় করে আর একটা থ্রি পিসের আর গামছা হাতে নিয়ে বেরিয়ে এলো। সকালে ওঠার পর থেকেই কেমন যেন ব্যবসা গরম লাগছে। ভাবলো গোসলটা তাড়াতাড়ি করে নেওয়া যাক। কিন্তু গোসলখানার সামনে যেতেই ধারা থমকে দাঁড়িয়ে রইল। গ্রামের বাড়ির কল, বেড়ার গায়ে দরজায় শুধু একটা কাপড়ের পর্দা ঝুলানো। বাড়ির আশেপাশের মানুষজন একটু পরপরই আসছে আর যে যাচ্ছে। কেউ খাবার পানি নিতে আসে, কেউ জামা কাপড় ধুতে আসে। ধারার ভীষণ সংকোচ হতে লাগলো। গ্রাম হলেও ওদের নিজেদের বাড়িটা পাকা দালানের। ঘরের মধ্যে পাকা বাথরুম, গোসলখানা। ছোটবেলা থেকেই তাই ব্যবহার করে আসছে। এখন হঠাৎ করে এমন খোলা গোসলখানা গোসল করতে ধারার কেমন যেন লাগছে। গোসল করার সময় যদি কেউ এসে পড়ে। গ্রামের মহিলাদের কাছে সব তো আবার কোনো ব্যাপারও না। এরা একজনের গোসলের মধ্যে অনায়াসে ঢুকে পড়ে। যদিও মেয়েরাই, তবুও ধারার তো অভ্যাস নেই এসবের। ওর ভীষণ অস্বস্তি হয়। শুদ্ধ বাড়ির পাশে ওই চারাটা লাগিয়ে খেতে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল। ধারাকে এভাবে কলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো কিছু বুঝতে পারল। খেতে যাওয়া বাদ দিয়ে তাই সে ধারার কাছে এসে বলল, দাঁড়া, কোনো সমস্যা? হঠাৎ শুদ্ধ কণ্ঠ শুনতে পেয়ে ধারা খানিকটা চমকে উঠল। তাকিয়ে বলল, না, কিছু না। শুদ্ধ একবার গোসলখানার দিকে তাকিয়ে কিছু ভেবে বলল, আপনার ওড়নাটা দেখি, দিন তো। ধারা ওর গায়ের ওড়নাটায় হাত দিয়ে চেপে ধরে ভ্যাবাচাকা খেয়ে বলল, কি? ধারা কি ভেবেছে বুঝতে পেরে শুদ্ধ একটু লজ্জা বোধ করে দ্রুত বলল, আরে, আপনার হাতের ওড়নাটার কথা বলেছি, যেটা গোসলের পর পরবেন। গায়ের ওড়নার কথা বলেনি। ধারা ভীষণ লজ্জা পেল। অনত মুখে হাতে সুতি ওড়নাটা শুদ্ধর হাতে দিল। ওড়না নিয়ে শুদ্ধ টিনের বেড়ার পর্দা ভালো মতো টেনে দিয়ে তার উপর আবার ওড়না দিয়ে দিল। পর্দার কোনো টেনে টিনের বেড়ায় গায়ে আটকে দিল যাতে বাতাসে না উড়ে যায়। তারপর ধারাকে বলল, এখন বাইরে থেকে কিছুই দেখা যাবে না, আপনি যান, কেউ আসবে না। আসলে আমি মানা করে দেব। আপনার গোসল না হওয়া পর্যন্ত আমি বাইরেই দাঁড়িয়ে থাকব। না থাক, আপনি শুধু শুধু কষ্ট করে। ধারাকে থামিয়ে দিয়ে শুধু আবারও বলল, আপনি যান। ধারা আর কিছুই বলল না। গোসলখানার ভেতরে গিয়ে হাতের জামা কাপড় টিনের বেড়ার উপর রেখে দিল। বেড়া ভালোই উঁচু করে দেওয়া। বাইরে থেকে তাকালে শুধু ধারার চোখ দেখা যাবে এমন। মাথার উপর খোলা আকাশ। দিনের আলোতে ভেতরটা একদম ফকফকে উজ্জ্বল। ধারার জন্য এমন পরিবেশ একেবারেই নতুন। ওর ভীষণ লজ্জা হতে লাগলো। নিজেকে অনাবৃত করে লাজুক মুখেও একবার বাইরে শুদ্ধর দিকে তাকালো। হাতে একটা ডাল নিয়ে আনমনেই লোকটা নিচের দিকে তাকিয়ে মাটিতে আঁকিঝুঁকি করছে। তখন থাকলে মানা করলেও শুদ্ধ থেকে যাওয়ার ধারার কাছে ভালোই লেগেছে। একটু আশ্বস্ত তো হতে পারল। এরপর অনেকটা সময় কেটে যায়। ধারা যখন বসে বসে বালতি থেকে মগ দিয়ে গায়ে পানি ঢালছিল, তখন হঠাৎ ওর কানে আসে কারো পায়ের শব্দ। মনে হচ্ছে যেন গোসলখানার দিকে এগিয়ে এসছে। ধারা খেয়াল করলো অনেকক্ষণ ধরে শুদ্ধ কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এতক্ষণ তো তবুও গাছের ডালে নাড়াচাড়া খানিক শব্দ আসছিল। এখন তো ওই পায়ের শব্দ ছাড়া সবাই নিশ্চুপ। শুদ্ধ কি তবে চলে গেল? কে আসছে কে জানে। পায়ের শব্দটা শুধু মনে হচ্ছে অনেকটাই কাছে চলে এসেছে। আতঙ্কে জমে গিয়ে ধারা সিমেন্টের পাকা থেকে ভেজা জামাটা গায়ে জড়িয়ে ধরল। ঠিক তখনই ওর কানে আসে শুদ্ধর কণ্ঠ। শুদ্ধ কাউকে বলছে, ভাবি প্লিজ এখন যাবেন না, ধারা গোসল করছে, একটু পরে আসুন। পাশের বাড়ির বড় ভাই নাজমা কাঁধ থেকে কলসিটা নামিয়ে রেখে বলো, তাতে কি হয়েছে ভাই,
আমি কি পুরুষ নাকি? আমি গেলে কি অসুবিধা? পানিটা যাইয়ে নিয়ে আসি গা, বেশিক্ষণ লাগবো না। কথাটা বলে নাজমা আবারও কলসি নিয়ে এগোতে নিলে শব্দ পেয়ে ধারা জামা পেঁচিয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। শুধু তাড়াতাড়ি নাজমাকে আটকে বলে, না ভাবি, একটু পরে আসুন প্লিজ। ধারা লজ্জা পায়। আসলে ওর অভ্যাস নেই তো। আপনি না হয় কলসটা রেখে যান, দরকার পড়লে আমি গিয়ে পানি ভরিয়ে আপনাকে দিয়ে আসবো। নাজমা ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, ও বুঝলাম এখন। তুমি তাইলে দাঁড়াই দাঁড়াই বউরে পাহারা দিতেছ? বউরে একলা একলাই দেখবা, অন্য কাউরে আর দেখতে দিবা না? ভেতর থেকে ওদের কথা শুনে ধারা লজ্জায় লাল হয়ে গেল। শুদ্ধ আর কি বলবে? এখন যে করেই হোক নাজমার গোসলখানায় যাওয়া আটকাতে হবে। অন্যভাবে কিছু বললে আবার সেটা নিয়ে মাইন্ড করে বসতে পারবে। তাই নাজমার কথাতে তাল মিলিয়ে মুখের হাসি প্রসারিত করে লাজুক ভাব ধরল। নাজমা দুষ্টুমির ছলে বলতেই লাগলো, আচ্ছা তাইলে আমি যাই। তোমার আর আমারে কষ্ট কইরা পানি ভইরে দিতে হইব না, আমি কলস নিয়েই যাই। দেবর্গ দিয়া কি আর এত কাজ করাইতে পারি? তুমি না হয় তোমার বউরেই পাহারা দাও। নাজমা চলে যাওয়ার পর আরও 2-3 জন মহিলা এলো। সবাইকে একইভাবে আটকালো শুদ্ধ। শেষমেশ সবাইকে ফেরত পাঠিয়ে দিয়ে শুদ্ধ হাঁফ ছেড়ে বাঁচল। ধারা মৃদু হাসল। না, মানুষটা কথা দিয়ে কথা রাখে। ধারাকে একা ফেলে যায়নি, একে বিশ্বাস করাই যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।